আচ্ছা, তো আমাদের আজকে প্রথম ক্লাস শুরু করতেছি। আমরা এখানে তোমাদের মেইনলি শর্ট সিলেবাসটাই কভার করব। যে তোমাদের ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসের প্রথম অধ্যায়টা হচ্ছে ভেক্টর। তো ভেক্টর থেকে শুরু করতেছি, কারণ এই ভেক্টর ছাড়া কিন্তু ফিজিক্সের কোনো অধ্যায় ক্লিয়ারলি তুমি অ্যাকনোলেজ করতে পারবে না, ঠিক আছে, বুঝবা না। তো আমাদের যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমাদের রাশি বলা হয়, ঠিক আছে, রাশি বা কোয়ান্টিটি। এই রাশি যদি তুমি ভাগ করো, তুমি দুইটা সেগমেন্ট পাবা। তার মধ্যে একটা হচ্ছে সদিক আর একটা হচ্ছে অদিক। আর এগুলাকে সদিক রাশিকে বলা হয় ভেক্টর রাশি, আর তোমার অদিক রাশিকে বলা হয় কি স্কেলার রাশি। তো ভেক্টর আর স্কেলারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে দিক নিয়ে, ঠিক আছে। নাম দেখেই বুঝতেছো স্কেলার রাশির কোনো দিক থাকে না, ভেক্টর রাশির দিক থাকে। তো উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ধরো আমাদের কাছে, আমরা বাজারে গেলাম কোনো একটা জিনিস কেনার জন্য। ধরো আমরা চাল কিনবো, 10 কেজি চাল কিনবো, 10 কিলোগ্রাম। এখন দোকানদারকে গিয়ে তো আমার কোনো ডিরেকশন বলা দরকার নেই, আমরা জাস্ট বলবো আমরা 10 কেজি চাল কিনতে আসছি, দ্যাটস ইট। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কত ডিগ্রি কোণ এইসব বলার কোনো প্রয়োজন নাই। এই কারণে এই যে 10 কেজি যে ভর, বস্তুর ভর, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তারপর হচ্ছে তুমি যেটা পরিমাপ করো, আজকে আমরা 1 ঘন্টা ক্লাস করব, এটা হচ্ছে সময়। তোমার পরীক্ষার বাকি আছে প্রায় 1 বছরের মতো, এগুলো হচ্ছে টাইম। এগুলোর কোনো দিক নাই, যেদিকেই চলো তুমি, সময় কিন্তু 1 ঘন্টাই হবে। আবার ভেক্টরের দিকে চিন্তা করো, ফর এক্সাম্পল তুমি ময়মনসিংহ থেকে ঢাকা যাবা, ঠিক আছে, ময়মনসিংহ থেকে ঢাকা যাবা। এখন তোমার একটা ফ্রেন্ড, তুমি যাচ্ছ, তোমাকে ফোন করলো যে বন্ধু তুমি কোথায় যাচ্ছ। তোমার আনসার হচ্ছে আমি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছি। আবার প্রশ্ন করছে তুমি কোথায় গেছো, তুমি বলছো আমি যাচ্ছি কত, 50 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ডাজ নট মেক এনি সেন্স। কারণ কি, কোথায় যাচ্ছ এটা কিন্তু তাকে বলতে হবে ময়মনসিংহ থেকে ঢাকা বলতে হবে। অর্থাৎ এইখানে মানের সাথে সাথে তোমার ভেক্টর রাশির দিকটাও ইম্পর্টেন্ট। এখানে আমরা যেটা দেখতেছি, বস্তুর বেগ, এটা একটা ভেক্টর রাশি। এছাড়া আমি একটা বস্তু, ধরো এখানে একটা বস্তু আছে, এটাকে আমি 2 নিউটন বলে টানলাম। এই যে আমাদের বল, এটা হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি। কারণ এখানে কত ডিগ্রি কোণে কোন দিকে টানতেছি এই কথাটা বলাও কিন্তু অনেক বেশি জরুরি। এখন তোমাদের তো মোটামুটি একটা আইডিয়া আসলো যে যাদের দিক নাই তাদেরকে স্কেলার বলা হয়, যাদের দিক আছে তাদেরকে ভেক্টর বলা হয়। তাহলে এমসিকিউ তো মাঝে মধ্যে প্রশ্ন আসে, যেমন এই প্রশ্নটিতে আনসার করো যে আমাদের কাজ কি রাশি, কাজ ভেক্টর নাকি স্কেলার? এনিওয়ান? ইটস অ্যান ওপেন কোশ্চেন। কাজ স্কেলার। স্কেলার রাশি, ভেরি গুড আনসার। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কেন? কাজ করতে আমাদের শুধু পরিমাণটা ইম্পর্টেন্ট, আমি কতটুকু কাজ করলাম, ঠিক আছে, কোন দিকে কাজ করলাম, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আর তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তড়িৎ প্রবাহ। এটা একটু সবাই আনসার করার চেষ্টা করো। তড়িৎ প্রবাহ, এই যে আমরা সার্কিটের মধ্যে যেটা দেখি, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে আমাদের একটা সার্কিট, এই সার্কিট দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্ট কি রাশি? এনিওয়ান? ওপেন কোশ্চেন, আনসার করতে পারো। স্কেলার। একজন স্কেলার বলছো, সবাই কি একমত? স্যার ভেক্টর। আচ্ছা, একজন বলছো ভেক্টর। তো এটা একটা অফেন কনফিউজিং একটা জিনিস, যে দিক থাকলেই ভেক্টর হবে এমন কোনো কথা না। তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? যে এ কিন্তু দিক আছে, তারপরে সে ভেক্টরের কিছু নিয়ম আছে, বুঝছো, যে আমার দিক থাকলে ভেক্টর হবে এমন কোনো কথা নেই। ভেক্টরের নিয়ম কানুন মানতে হবে। এর ডিরেকশন আছে, ঠিক আছে, বাট এই কোনো ভেক্টরের নিয়ম মানে না। এ যোগের নিয়ম মানে না, গুণের নিয়ম মানে না। তোমার এর সব অপারেশন হয় বীজগাণিতিক নিয়মে। তো যারা বীজগাণিতিক নিয়ম মানে, শুধু মান দিয়ে কাজ করা যায়, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। অথবা এদের আরেকটা এক্সপ্লেনেশন আছে, যেটা তোমরা ডট গুণের পরে জানবা। এই যে এই দুইটা রাশি হচ্ছে ডট গুণ প্রোডাক্ট। ডট গুণের প্রোডাক্ট গুলো স্কেলার রাশি হয়, ওটা আমরা সামনে জানবো। তো দেখলা কি, যাদের দিক আছে তাদেরকে বলা হয় ভেক্টর, যাদের দিক নাই তাদেরকে বলা হয় স্কেলার। আর এই রাশিগুলা তোমাকে একটু কনফিউজ করবে, এগুলো একটুখানি ডেপথে পড়তে হবে। ফিজিক্সটা একবার রিভিশন হইলে তোমার একটা ধারণা ক্লিয়ার হবে। তো একটা প্রশ্ন করছিল গতবার মেডিকেলে, যে এরকম একটা প্রশ্ন করছিল, ভর, ভরবেগ, বল, ভর এবং সরণ, প্রকাশে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়।
কথাটা ভুল নাকি সঠিক, ট্রু নাকি ফলস, পড়ে একবার ভালো করে পড়ো, তারপর আনসার দাও। ভরবেগ, বল, ভর এবং সরণ প্রকাশে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। স্যার এটা ভুল। ভুল ভুল ভাই। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? যে ভর, ওই যে ভরেরটাতে। ভরবেগ। ঠিক আছে, ভরবেগ ভেক্টর, বল ভেক্টর, সরণ ভেক্টর, বাট এই যে ভরটা হচ্ছে স্কেলার, স্কেলার প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মেডিকেল আসছিল, তোমার একটুখানি মনোযোগ দিতে হবে। ওরা এই যে এইসব জায়গার মধ্যে ছোট ছোট জিনিস হাইড করে দেয়। আর মেডিকেলের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন অত কঠিন হয় না, ঠিক আছে, তুমি বইটা রিডিং করলেই হবে। আচ্ছা, বইয়ের কথা যখন আসছে, তোমাদের কিছু বই কিনতে হবে, ঠিক আছে। তো আমি এই হোয়াইট বোর্ডটা মুছে দেবো, যারা স্ক্রিনশট নেও স্ক্রিনশট নিতে পারো, কারণ ভিডিও পাইতে একটু লেট হবে। আর যারা খাতায় তুলতেছো তারা খাতায় তুলতে পারো, এটা আরো বেটার হয়, অফলাইনের মতো ক্লাস করতে পারবো। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। তোমাদের কিছু বই লাগবে এবং এগুলো মাস্ট লাগবে আগে পরে। প্রথমে হচ্ছে টেক্সট বই। টেক্সট বই লাগবে তোমার দুইটা, একটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন, আছে না এটা সবার? জি স্যার। আর দুই নাম্বারটা হচ্ছে ডক্টর আমির হোসেন, যেটা এটাও আছে। ইসাক স্যারের বই। এই দুইটা মাস্ট লাগবে। এছাড়াও আরো অনেক বই আছে, তো আমি আপাতত এই দুইটাই ফলো করবো, এগুলো মেইন স্ট্রিম বই। আর অ্যাডমিশনের জন্য কিওর জন্য এই টাইটেলে বাজারে অনেক বই পাবা, বাট আমি একটা বই স্পেসিফাই করে দিচ্ছি, এটাই কেনার চেষ্টা করো, কাজে লাগবে। এটা হচ্ছে তোমার গাণিতিক পদার্থবিজ্ঞান। এটা পাঞ্জেরিও আছে, লেকচারও আছে, অনেক প্রকাশনীর আছে, বাট তোমরা মেট্রো পাবলিকেশনসটা কিনবা, কারণ এটা হচ্ছে তোমার গিয়াসউদ্দিন স্যার, প্রফেসর গিয়াসউদ্দিন স্যারের, উনি বুয়েটের প্রফেসর। এইবারের এডিশনটা কিনবা, যেখানে 19 সালের প্রশ্ন আছে। তো এই বইগুলো আমাদের অবশ্যই লাগবে। ক্লাসের সহায়ক হিসাবে তোমাদের থাকতে হবে, সাথে থাকতে হবে ইএস 991 প্লাস ক্যালকুলেটর। যাদের এমএস আছে, এমএসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ আমাদের ইন্টারমিডিয়েটের ক্যালকুলেশন গুলা ইএস প্লাস দিয়ে করলে সুবিধা হবে। এমএস দিয়ে করতে গেলে অনেক বেশি সময় দরকার, অনেক তোমার স্কিলটা ডেভেলপ হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে এইচএসসি পর্যন্ত তোমার কাজে লাগবে। আর যাদের বাসায় টেস্ট পেপার আছে, ভালো, কোনো সমস্যা নেই। আর টেস্ট পেপার না থাকলেও চিন্তা নেই, এই তিনটা জিনিস তোমার হাতে থাকলে তোমার টেস্ট পেপার লাগবে না। এখানে একদম 19 পর্যন্ত প্রশ্ন একদম সলভ করে দেওয়া আছে এই বইগুলোর মধ্যে, ঠিক আছে। আর যাদের টেস্ট পেপার আছে তারা তো ভালো, একটু বোনাস পাবা, এটা একটা পজিটিভ দিক। তাহলে এই জিনিসগুলো একটু সংগ্রহ করে ফেলার চেষ্টা করো। আমরা ভেক্টর রাশির আলোচনায় চলে যাই। আমাদের কিছু বেসিক ডেফিনেশন জানতে হবে। আমরা টাইপ তো বুঝলাম, কোনগুলা ভেক্টর কোনগুলা স্কেলার, এখন আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে। মামা, এই যে আসো, এই যে আসছে ওইটা, তাড়াতাড়ি আসো। ক্লাসটা হচ্ছে যে এই যে এইটা এসে পড়ছিল তো, এই যে যে 19 সেকেন্ড পরে যে অফ হয়ে যায় না অটোমেটিক, এটা তো ক্লিক দিতে হবে। আচ্ছা, তো এখানে তোমার বেসিক ধারণা নিতে হবে কিছু ভেক্টর সম্পর্কে, যাদেরকে আমরা পরবর্তীতে অনেক বেশি ইউজ করবো। তো এখান থেকে বেশি নাম্বার পাওয়ার আশা করা দরকার নেই। এখানে এটা জাস্ট তোমার নলেজের জন্য তোমার জানতে হবে। একটু পরে আমি যখন ভেক্টর গুলোর নাম বলবো, যাতে তুমি দেখে চিনতে পারো। যে এক নাম্বারটা হচ্ছে তোমার সমান, তোমার সাধারণ ভেক্টর,
এবং সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? যার এই যে একটা ভেক্টর আমি আঁকলাম, এই যে এই ভেক্টর আঁকলাম, এর কিন্তু দুইটা পার্ট আছে। এই যে এইটাকে বলা হয় আদি বিন্দু, ঠিক আছে, এটাকে বলা হয় আদি বিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। যে ভেক্টরের আদি বিন্দু তুমি ইচ্ছা মতো স্থাপন করতে পারবা তাকে বলা হয় স্বাধীন ভেক্টর। আর যার আদি বিন্দু একটা বিন্দুতে নির্দিষ্ট করা থাকে, যেমন ধরো তোমার ব্যাসার্ধ ভেক্টর, এর আদি বিন্দুটা অবশ্যই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সূত্রতে করতে হয়, তাহলে এদেরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। বুঝতে পারছো? এই যে এটার আদি বিন্দু, এটা কোনো কিছুর সাপেক্ষে ফিক্সড না, বাট এটার আদি বিন্দু মূল বিন্দু থেকে আঁকাইছি, তাহলে এটাকে বলা হয় স্বাধীন, ওইটাকে বলা হয় সীমাবদ্ধ। তারপরে হচ্ছে 2 নাম্বার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে সদৃশ এবং বিসদৃশ। সদৃশ হচ্ছে যারা একই দিকে কাজ করতেছে, তাদের মান সমান হইতে হবে না। যেমন ধরো যে এখানে এ ভেক্টর ডান দিকে, বি ভেক্টর আমার হাতের ডান দিকে, একই লাইন বরাবর কাজ করবে বা একই দিকে যদি কাজ করে তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। আর যদি বিপরীত দিকে কাজ করে তাদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। আচ্ছা, তো আমরা এখানে এই যে এই দুইটা ভেক্টরকে সদৃশ আর ওই দুইটা ভেক্টরকে বিসদৃশ বলতে পারি। 3 নাম্বার ক্রাইটেরিয়া, এটা ইম্পর্টেন্ট, সমান ভেক্টর আর হচ্ছে বিপ্রতীত ভেক্টর। সমান ভেক্টর কি? একই দিকে কাজ করতে হবে, মানও সমান হইতে হবে। এবং এটা কিন্তু আমাদের ফিজিক্সে অনেক বেশি কাজে লাগে। এটা যদি এ ভেক্টর হয়, এটারও যদি বি ভেক্টর বলো, তাহলে আমরা এখানে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর লিখতে পারবো। আর বিপ্রতীত ভেক্টর কি? তাদের মান সমান বাট ডিরেকশন হবে অপোজিট। নিউটনের থার্ড লর মতো প্রত্যেক ক্রিয়ারই যেমন সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এইখানে তোমরা যেটা দেখতেছো যে এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস বি ভেক্টর। এটা কিন্তু অনেক কাজে লাগবে। আচ্ছা, তো তোমাকে যদি প্রশ্ন করে যে ক্রাইটেরিয়া ওয়াইজ প্রশ্ন করতে পারে, দেখো এটা কিন্তু সদৃশ ভেক্টরও বলা যায়, বাট তোমার এমসিকিউ তে যদি এরকম 4টা অপশন থাকে তুমি কি দাগাবা বলো তো? এই দুইটা যদি বলে এটা এই দুইটা কি ভেক্টর? সমান ভেক্টর। অবশ্যই সমান লাগাইতে হবে, ঠিক আছে। সে সদৃশের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, বাট তার মান সমান বলে সে অ্যাকুরেটলি কিন্তু সমান ভেক্টর। এই ধরনের এমসিকিউ কিন্তু করতে পারে। তারপরে চলে আসো সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর চলে গেল। এখন আমাদের 4 নাম্বার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে সঠিক ভার্সেস নাল ভেক্টর। নাল ভেক্টরকে শূন্য ভেক্টরও বলা হয়। সঠিক ভেক্টর যার মান দিক দুইটাই আছে। ফর এক্সাম্পল, এই যে এখানে আমি একটা ভেক্টর রাখছি, ধরো এটা হচ্ছে একটা এফ ভেক্টর যার মান হলো 3 নিউটন, ঠিক আছে, কাজ করতেছে আমাদের আমাদের ডান দিকে ইস্টওয়ার্ড কাজ করতেছে। তো সঠিক ভেক্টর যে তার মান আছে, দিকও আছে, এই ধরনের ভেক্টরকে বলা হয় সঠিক ভেক্টর। আর যদি এরকম কোনো ভেক্টর পাও, ফর এক্সাম্পল দেখাই, একটা ডট দিয়ে প্রকাশ করা হয় এটাকে নাল ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের মান নাই, যে ভেক্টরের মান নাই দিকও নাই, এদেরকে নাল ভেক্টর। নাল ভেক্টর কোথায় পাওয়া যায়? দেখো, আমি যদি একটা বস্তুকে, এখানে আমার একটা বস্তু আছে, এটাকে আমরা ডান দিকে টানতেছি, ঠিক আছে, রাইট ওয়ার্ড টানতেছি, আবার বাম দিকেও টানতেছি, এইদিকেও 2 নিউটন, এইদিকেও 2 নিউটন, তাহলে বলো তো এটার উপর কত বল কাজ করতেছে? শূন্য। হ্যাঁ, এটাই হচ্ছে একটা নাল ভেক্টরের উদাহরণ। এখানে তোমরা যেটা দেখতেছো এটা একটা নাল ভেক্টর, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। এই পয়েন্টের মধ্যে কার্যকর বল হচ্ছে 0 নিউটন, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু নাল ভেক্টর, এইভাবে জিরোর উপর একটা ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। এখানে কিন্তু অ্যাক্টিং ভেক্টর আছে, বাট এটার কোনো ম্যাগনিটিউড নেই, এটার কোনো ডিরেকশন নাই। নাল ভেক্টর মানে একটা ডট, এই ধারণাটা ভুল। নাল ভেক্টর মানে হচ্ছে মানও নাই দিকও নাই। এই যে এই ধরনের সিস্টেমের মধ্যে তুমি গেলে নাল ভেক্টর পাবা। আর এখানে এটা দেখো নাল ভেক্টর না, কারণ তার মান আছে। এই হচ্ছে পার্থক্য। বই থেকে অবশ্যই নাল ভেক্টরের সংখ্যাটা পড়বা। যে ভেক্টর মান নাই, দিকও সুনির্দিষ্ট নয়, মান শূন্য এবং দিক নির্দিষ্ট নয়, তাদেরকে নাল ভেক্টর বলা হয়। তো ওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা হিসেবে আসতে পারে। এখন এখন অনেকগুলো সংজ্ঞা আমরা দেখলাম, আরো কিছু সংজ্ঞা আমরা দেখব। এখন আমরা একটু দেখবো ভেক্টর রাশি কেমন করে প্রকাশ করা হয়। আমি যে এখানে অ্যারো ডিরেকশন দিতেছি, মান টান লিখতেছি, এগুলো আসলে কিভাবে প্রকাশ করা হয়। আমি এটা একটু মুছে দিলাম। ভেক্টর রাশির প্রকাশ আমরা 2D এবং 3D তে দেখব। একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। তো
আমরা যদি নোটেশন হিসাবে দেখতে চাই, আমরা যদি একটা লেটারের উপর এরকম অ্যারো চিহ্ন দেখি বা বার চিহ্ন দেখি বা নিচে বার চিহ্ন দেখি, অথবা লেটারটা যদি বোল্ড করা থাকে, ঠিক আছে, লেটারটা যদি বোল্ড করা থাকে, সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব যে এগুলো হচ্ছে একটা ভেক্টর রাশি। বুঝতে পারছো? এই 4টা ওয়েতে ভেক্টর রাশি প্রকাশ করা হয়। আরেকটা ওয়ে আছে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, এটা স্পেশাল হচ্ছে একক ভেক্টরের জন্য, শুধু একক ভেক্টর গুলোর উপরে ক্যাপ দেওয়া হয়। তাহলে এখন বই খুলবা, এইটা কি রাশি হইতে পারবে? ওকে, তাহলে আমাকে বলো যে এই যে ফাই, এটা কি কি ভেক্টর হইতে পারে, আইডিয়া করে বলো তো। প্রকাশ দেখে কি মনে হচ্ছে, এটা কি ভেক্টর নাকি স্কেলার? স্কেলার। কেন? এর উপর কোনো ভেক্টরের চিহ্ন নেই। বুঝতে পারছো? এখন ফিজিক্স বই খুলবা, যাদের উপর এরো বার, নিচে বার অথবা বোল্ট পাবা, তাদেরকে ভেক্টর হিসেবে চিন্তা করবা। আর যাদের উপর এই ধরনের কোনো নোটেশন নাই, তাদেরকে স্কেলার হিসেবে বিবেচনা করবা। তো ভেক্টর রাশির কিন্তু মানকে আলাদা করে প্রকাশ করা যায়। যদি শুধু মান বলে, ভ্যালুটা যদি বলে, ম্যাগনিটিউডটা বলে, তাহলে সেই ক্ষেত্রে শুধু এ লেখা হয়, অথবা এই ভেক্টরের দুই সাইডে দুইটা মডুলার চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে বুঝবা এটা আসলে কি, তোমার মান প্রকাশ করতেছে। ওকে, তো আমরা এখন দেখব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়। দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, প্রথমে আমি একটু 2D টা দেখাই। দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল অক্ষ ব্যবস্থা হচ্ছে এদিক বরাবর এক্স অক্ষ এবং এই দিক বরাবর হচ্ছে ওয়াই ভেক্টর, ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। এখন ধরো এখানে একটা বিন্দু আছে, যার অবস্থান নির্দেশ করার জন্য এখান থেকে একটা ভেক্টর প্রকাশ করে। তো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে ধরো তোমার 3,2। তাহলে এই যে এই বিন্দুটা ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করা হয়, আমি 3,2 বাদ দেই, ধরলাম বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো এটা যদি এ ভেক্টর হয়, তাহলে আমরা এ ভেক্টর সমান লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে। কিভাবে আসলো দেখো, তার এক্স অক্ষ বরাবর সে এক্স দূরত্ব দূরত্ব আছে এই জায়গায়, আবার ওয়াই অক্ষ বরাবর তার এই যে এখানে ওয়াই দূরত্ব আছে। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে আই, ওয়াই বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে জে। তাহলে এরকম এক্স ওয়াই স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এইভাবে ভেক্টর প্রকাশ করতে পারি। এখন যদি উদাহরণস্বরূপ আমি বলি এটার স্থানাঙ্ক হচ্ছে 3,2, তাহলে আমাকে বলো তো এ ভেক্টর সমান কি লেখা যায়? 3i plus 3i2j 3i প্লাস 2j। এবং তোমাকে কিন্তু অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্টে এখান থেকে প্রশ্ন করছিল যে 3i প্লাস 2j। তো এটাকে আমরা যদি দেখতে চাই যে এটা সরণ ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়, 1 2 3, এক্স অক্ষ বরাবর কয় একক, 3 একক দূরে, 1 2 3, আর ওয়াই অক্ষ বরাবর 2 একক দূরে। আমরা 9 10 ক্লাস 8 এ যেমন স্থানাঙ্ক নির্ণয় করছি ওই রকম ভাবে। তাহলে বিন্দুটা পাওয়া গেল এই যে এই জায়গায় বরাবর, এই দিক বরাবর হচ্ছে তোমার 2 আর এই দিক বরাবর হচ্ছে তোমার 3। তার মানে এই যে এখানে যে তুমি ভেক্টরটা তুমি দেখতেছো, একদম প্র্যাকটিক্যালি এটাই হচ্ছে 3i প্লাস 2 যে নির্দেশ করতেছে। ঠিক আছে? ও থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা দেখতেছো, এটাই তোমার কি 2i প্লাস 3 যে নির্দেশ করতেছে। তো এই ধরনের i যে কে মানে হচ্ছে সে এক্স অক্ষ থেকে কত দূর, ওয়াই অক্ষ থেকে কত দূর, এবং মাঝে মধ্যে কে আসবে তখন বুঝতে হবে জেড অক্ষ থেকে কত দূর। তাই এটা ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টরের প্রকাশ। তো এটার যদি মান নির্ণয় করতে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এ ভেক্টরের মান, বা এটাকে শুধু এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে √x² প্লাস y²।
স্কোয়ার। এবং তোমাকে যদি বলি যে এই ভেক্টরটার মান কত, তোমার উত্তর √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 9 আর 4 13, √13 হচ্ছে এই ভেক্টরটার শুধু মান। মাঝে মধ্যে চাইতে পারে, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দেখো তো তোমরা এরকম বিন্দু থাকলে কি ভেক্টরটা বের করতে পারবা? হ্যাঁ ভাই। ওকে, তো এখানে আমরা আলটিমেটলি যেটা বের করছি সেটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, ঠিক আছে? এখানে আমরা যেটা বের করছি এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ওপি কে আমরা বলতে পারি পি বিন্দুর অবস্থান ভেক্টর। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মানে মিউট হয়ে গেছে। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, ওপি দ্বারা আমি কি করতেছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতেছি। মূল বিন্দু হচ্ছে ও, ও এর সাপেক্ষে পি এর অবস্থান দেখাচ্ছে, অর্থাৎ ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। সংজ্ঞা যদি আসে কি লিখবা, যে ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোথাকার মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্দেশ করে। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টরের ডেফিনেশন, ক নাম্বারের জন্য আসে। তাহলে আহ, আমরা এখানে দেখতেছি ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ক নাম্বার যদি ডেফিনেশন আসে এটা দিয়ে দিবা। আর আরেকটা জিনিসের সাথে তোমাদের পরিচয় হইতে হবে, এই যে এখানে আই জে কে, এগুলাকে কি বলা হয়? এগুলার স্পেশাল নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। তো এই সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট। আয়ত একক ভেক্টর কি, এগুলা ছাড়া কিন্তু আমি কখনোই 2D বা 3D তে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারবো না। তো খুব সহজ সংজ্ঞা। আমরা এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা ইউজ করছি, কেউ কি আমরা বলতে পারবা এই যে ঘুষকটির সাহায্যে যে স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় গাণিতিক ভাষায়, এই স্থানাঙ্ক ব্যবস্থাকে কি বলে? অপশন বলে দেই, কার্টেসীয় নাকি পোলার, বলো। কার্টেসীয়। ভেরি গুড, এটা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমরা লিখবো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় স্যার ক্লাস রেকর্ডটা কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? ইউটিউবে পাবা, যখন খুশি দেখে নিতে পারবা, আর লিঙ্ক তো ক্লাসরুমে থাকবেই। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়। এই তিনটা একক ভেক্টরকেই বলা হয় আয়ত একক ভেক্টর। এদের নাম কি? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। বুঝতে পারছো? তাহলে আমরা যদি পরীক্ষার প্রশ্ন আসে আয়ত একক ভেক্টর কাকে বলে, আমরা কি লিখবো? ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে। এদের নাম হচ্ছে আই, জে এবং কে। আই থাকে এক্স অক্ষ বরাবর, ওয়াই জে থাকে ওয়াই অক্ষ বরাবর, এবং কে থাকে জেড অক্ষ বরাবর। তো আমরা একটা রিয়েল 3D স্পেসের মধ্যে একটা ভেক্টর একটু সূচিত করে দেখার চেষ্টা করি। এর নিচের উদাহরণটা আমরা একটু মুছে দিই, এরকম সিমিলার একটা উদাহরণ আমরা একটু দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এখন একটু বোঝার চেষ্টা করো, জেড অক্ষ কিন্তু আসলে এই অ্যাঙ্গেল বরাবর নাই। জেড অক্ষ আছে আসলে এটার সাথে লম্ব বরাবর। এখন কথা হচ্ছে
আহ, আমি তো এই দিক বরাবর লম্ব আঁকাইতে পারবো না, কারণ এই বোর্ডটা হচ্ছে আমাদের 2D। তো জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য এই পার্সপেক্টিভে চিত্র আঁকানো হয়। যেটা অক্ষ আসলে কোন দিক বরাবর কাজ করতেছে, এই যে বোর্ডের সাথে ছিদ্র বরাবর, এই বোর্ডের সাথে লম্ব বরাবর, ঠিক আছে, বোর্ডের তলের সাথে। তাহলে জেড অক্ষকে এই দিক বরাবর বিবেচনা করবা। আর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের একদম রিয়েল উদাহরণ দেখতে চাও, তাহলে এই যে এই ডাস্টারটার দিকে তাকাও। এই ডাস্টারটার মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। তো তুমি দেখো যে এটাকে আমরা বলতে পারি, লম্বাটাকে বলতে পারি আমরা এক্স অক্ষ, ঠিক আছে, লম্বাটাকে বলতে পারি আমরা এক্স অক্ষ। এরকম করে দিই, দেখো এক্স অক্ষ। এই যে এই দিক বরাবর যেটা গেছে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, প্রস্থ যেটাকে বলা হয় সেটাকে বলবো ওয়াই অক্ষ। এবং দেখো এই যে মাছ এই দিক বরাবর যে পুরুত্ব যে জিনিসটা, এই যে এই থিকনেসটা, যেটা তোমার এটার সাথে লম্ব বরাবর গেছে, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। যে কোনো 3D বস্তুর 3টা অক্ষ থেকে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং ভিতর দিয়ে যেটা গেছে লম্ব বরাবর সেটা হচ্ছে তোমার জেড অক্ষ। তো এইখানে ধরো একটা বিন্দু আছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আমাকে বলো তো এই পি বিন্দুর ভেক্টরটা ওপি সমান কি লেখা যায়? xi প্লাস yj প্লাস zk। ভেরি গুড। এটা এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে, এবং জেড অক্ষ থেকে জেড দূরত্বে অবস্থিত। তো আমরা এটাকে বলতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারবো। এবং এটার মান কি হবে? ওপি সমান কি লেখা যায়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম? আমরা শিখলাম 3টা জিনিস পড়বো। একটা হচ্ছে আমাদের যে তোমার অবস্থান ভেক্টর, যে ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করে, এই যে এখানে ওপি ভেক্টর পি বিন্দুর অবস্থান নির্দেশ করতেছে। তারপরে দেখলাম আয়ত্ত একক ভেক্টর কি, এটা হচ্ছে 3টা একক ভেক্টর বিবেচনা করা হয়। এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর যে একক ভেক্টরটা আছে এটাকে বলা হয় আই ক্যাপ, এই দিক বরাবর যে একক ভেক্টরটা এটার নাম হলো জে ক্যাপ, এবং এই দিক বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে। এবং একটা ভেক্টরের মান কেমনে বের করতে হয়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো চুয়েটে এরকম একটা প্রশ্ন আসছিল। তো আমি একটু এখানে একটু অঙ্কের ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই। যে ওরা প্রশ্ন করছিল পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 1 2 হলে পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করো এবং এর মান কত। বের করতে পারবা সবাই? চুয়েটে প্রশ্নটা আসছিল। -3 1 2 এই স্থানাঙ্কের অবস্থান ভেক্টর বের করবা এবং এর মান বের করবা। বলতো এটার অবস্থান ভেক্টরটা কি হবে? -3i প্লাস j প্লাস 2k। 3i প্লাস জে প্লাস 2k। গুড, রেসপন্স করার চেষ্টা করো, নাহলে আমি বুঝবো না তুমি কি করতেছো। আর যদি মান বলে তাহলে এই যে -3 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, এগুলো হচ্ছে ভেক্টরের বেসিক স্কিল। এটা তোমার সামনে যায় অনেক বেশি কাজে লাগে। তাহলে দেখো তো এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। না তো কোশ্চেন নাই। ওকে, শিওর। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, দুইটা আরো গুরুত্বপূর্ণ জিনিস করবো। একটা হচ্ছে একক ভেক্টর। কেউ কেউ মানে বলতে পারবে একক ভেক্টর কাকে বলে? একক তাকে একক ভেক্টর। একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে যে ভেক্টর রাশির মান এক একক। যে ভেক্টরের মান তাকে বলা হয় আমাদের একক ভেক্টর। এটাকে আমাদের এই যে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর অঙ্কের মধ্যে যদি আসে তাহলে আমরা একক ভেক্টর কেমনে বের করি এটা একটু দেখো। তাহলে এটা হচ্ছে কোনো একক ভেক্টর দিয়ে যদি ম্যাথ আসে তখন কি করবা? একটা ভেক্টর দেওয়া থাকবে, সেটাকে তুমি তার মান দ্বারা ভাগ করবে। কিরকম? এই যে উদাহরণটা খেয়াল করো, এই বরাবর একটা ভেক্টর আসে, এটা হচ্ছে এ ক্যাপ, এটা হচ্ছে আরেকটা এ ক্যাপ, এটা হচ্ছে আরেকটা এ ক্যাপ। তো আমরা এ ভেক্টর সমান আমরা লিখতে পারি 3a ক্যাপ। তো তোমাকে যদি এই ধরনের সিচুয়েশন দিয়ে বলে একক ভেক্টরটা বের করো, কেমনে বের করবা? এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করো। তাহলে এ ভেক্টর হচ্ছে 3a ক্যাপ,
এটার মধ্যে তার মান দিক দুইটাই আছে, আর তার শুধু মান হচ্ছে 3, 3 ক্যান্সেল হয়ে গেল, থাকলো একক ভেক্টর। তো টেকনিকটা বুঝছো? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা, পাওয়া যাবা তার একক ভেক্টর। আর সংজ্ঞা আসলে বলবা যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হয় একক ভেক্টর। ক্লিয়ার? তো আমরা একটা উদাহরণ দেখি যে এখান থেকে আমরা একটা একক ভেক্টর বের করতে পারি কিনা। যে আমাদের এখানে একটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর ইকুয়াল টু 2i 3i প্লাস 4j। ঠিক আছে, 3i প্লাস 4j দেওয়া আছে। এর এই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করো। তো একক ভেক্টর দিয়ে মেইনলি একটা ভেক্টরের দিক প্রকাশ করা হয়। তো আমরা একটুখানি এটার একক ভেক্টর বের করি। এই যে এই সূত্রের সাহায্যে এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। তাহলে এই ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j, অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল, আমাদের সামনে কাজে লাগবে। আর এই ভেক্টরের মান কি হবে? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তার মানে আমরা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট ওভার সমান 5 লিখতে পারি, এটা পূর্ণবর্গ। তাহলে আমরা আমাদের উত্তর হবে 3/5 ইন্টু i প্লাস 4/5 ইন্টু j। এটা হচ্ছে এই ভেক্টরের দিকের একটা একক ভেক্টর। তাহলে তোমাকে যদি এই ধরনের কোশ্চেন করে, তুমি এই আনসার দেওয়ার চেষ্টা করবা, এবং এটা সামনে আর একটু জটিলতার সাহায্যে আসবে। আর তোমাদের কনসেপ্টটা যাতে এটা থাকে, একটা ভেক্টর পাবা, তুমি তার মান দ্বারা তাকে ভাগ করে দিবা, তাহলে যেটা পাবা এটা হচ্ছে একক ভেক্টর। আর এই একক ভেক্টর কি? এই যে এ কোন দিক, সেই দিকটা নির্দেশ করতেছে। বুঝতে পারছো? এ হচ্ছে কোন দিকে কাজ করছে সেই দিকটা নির্দেশ করতেছে, এবং এটার ভ্যালু হবে 1। আচ্ছা, তো গেল একক ভেক্টর নিয়ে আলোচনা, এবং এটা নিয়ে আমি এখনই বিস্তারিত বলবো না, কারণ ডট গুণ ক্রস গুণ লব্ধি এর সাথে রিলেটেড আছে, ওগুলো পড়ানোর পর একক ভেক্টরটা ক্লিয়ার হবে। তো আমরা আজকের ক্লাস থেকে যেটা শিখলাম, সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা, সেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি সরণ ভেক্টরের মধ্যে। তাহলে একক ভেক্টরটার পর আমরা একটুখানি সরণ ভেক্টরের দিকে চলে যাই। দেখো, এটা ইম্পর্টেন্ট, সরণ ভেক্টর। এক কথায় যদি বুঝতে চাও, এটা কিন্তু প্রশ্ন আসে, ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ইতিপূর্বে কোশ্চেন আসছে এখান থেকে। ওকে, তো সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। চেঞ্জ ইন দা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, তো আমরা এখানে একটা লাইভ উদাহরণ দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এই যে এই বিন্দুতে একটা পিঁপড়া আছে। তো পিঁপড়াটা কি করবে? সরে 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 বি বিন্দুতে গেল। তার মানে তার সরণ হলো কতটুকু? এবি সরণ করতে। ঠিক আছে, এবি কে আমরা সরণ ভেক্টর ডেল্টা আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে ইনিশিয়ালি আমরা বলতে পারি আমাদের ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর আগে ছিল, অর্থাৎ পিঁপড়াটা যখন এ বিন্দুতে ছিল, তখন তার অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে এই যে এতটুকু, ও এ বলতে পারো। ঠিক আছে, ও থেকে এ পর্যন্ত। এবং পিঁপড়াটা যখন আমাদের বি বিন্দুতে গেছে, তখন তার অবস্থানটা হয়েছে কতটুকু? ও থেকে বি পর্যন্ত। তো আমরা এই ও থেকে বি পর্যন্ত তার যে অবস্থানটা, এটাকে আমরা বলতে পারি তার ফাইনাল পজিশন। আর ও থেকে এ পর্যন্ত এটাকে আমরা বলতে পারি তার ইনিশিয়াল পজিশন বা আদি অবস্থান। আর ফিজিক্সে পরিবর্তন বলতে কি বোঝায়? পরিবর্তন মানেই হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বেসিক হিসাবে মাথায়, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তো তাহলে আমরা একটা অঙ্কর উদাহরণের সাহায্যে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ভাইয়া বা চিত্রটা এখানে আরেকবার বোঝান। ধরলাম এ বিন্দুতে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর। এ বিন্দুতে প্রথমে পিঁপড়াটা আছে, তাহলে তার অবস্থান ভেক্টরটা কি হবে? ইনিশিয়াল অবস্থানটা কি হবে? আর আই সমান কি ও এ লেখা যায় না? বা আমরা বলতে পারি না ও এ হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে তার আদি অবস্থান। ঠিক আছে, এবং তুমি দেখো এই চিত্রের মধ্যে তার শেষ অবস্থানটা কি লেখা যায়? রেসপন্স করো। এখন সে বি বিন্দুতে আছে। ওবি। ওবি। ভেরি গুড। তাহলে আমাদের সরণ কি হবে? আর এফ মাইনাস আর আই। আমরা যদি এই দুইটা জিনিস এখানে ইনপুট করি, তাহলে সরণ সমান আমরা লিখতে পারি, এই যে এখানে দেখো সরণ সমান কি লেখা যায়? এবি লেখা যায়। তোমাকে কিন্তু বলতে পারে এবি ভেক্টর নির্ণয় করো, এটার উত্তর এইভাবে করবা। তাহলে এবি ভেক্টর সমান আমরা লিখবো ওবি মাইনাস ও এ।
স্টুডেন্টরা ভুল কোথায় করে জানো? এই যে এ আর বি মিলাইতে যায় ও এ মাইনাস ও বি লিখে ফেলে। বাট তোমার কনসেপ্টটা তুমি একটু চিন্তা করো, আমি তোমার কি শিখাইলাম? শেষ মাইনাস আদি বিয়োগ করবা, তাহলে শেষটা ছিল ও বি, আদিটা ছিল ও এ। তাহলে এখন বুঝতে পারছো, একটা পিঁপড়া এতে ছিল, সে কিছুক্ষণ পর সইরে বিতে গেছে, তাহলে তার স্মরণ হয়েছে এবি। আমি এবি বের করবো কেমনে? ওবি থেকে ও এ বিয়োগ করবো। ওকে, তাহলে একটা অঙ্ক করে দাও, তাহলে আমি বুঝবো যে এই জিনিসটা তোমরা বুঝছো। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক -3, 1, 2, আর বি বিন্দুর স্থানাঙ্ক 4, 0, 2, -2 হলে এ বি ভেক্টর ও এ বি ভেক্টর এর মান নির্ণয় করো। এভরিওয়ান একটু চেষ্টা করো, হাতের সামনে খাতা কলম আছে, তোমার প্রথম কাজ হচ্ছে ওবি বের কর, ও এ বের করবা, তারপর ওবি বের করবা, তারপর এবি বের করবা। এই প্রশ্নটাও চুয়েটে আসছিল। এবি ভেক্টর এবং এবি ভেক্টরের মান বের করবা। আমাদের একটা আনসার চলে আসছে, আমরা একটু ভেরিফাই করি আনসারটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমার টার্গেট হচ্ছে তার আদি অবস্থান বের করা, তাহলে আমরা লিখবো আদি অবস্থান, আর আই ইকুয়াল টু আমরা লিখবো ও এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এর বিন্দুর যে স্থানাঙ্ক গুলো ছিল -3i প্লাস জে প্লাস 2k, ক্যাপ আছে এগুলোর, এবং তার শেষ অবস্থান কোথায়? আর এফ ইকুয়াল টু ও বি ভেক্টর, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক থেকে আসবে 4i - 2k, যে নাই, জিরো যে লেখার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা কি লিখবো? সলিউশন লিখি। আমার দরকার হচ্ছে এ বি ভেক্টর, সূত্র আমাকে শিখাইছে শেষটা আগে আদিটা পরে, চেষ্টা করবা এখান থেকে আসার জন্য। তাহলে ও বির স্থানাঙ্ক গুলো আমরা লিখি 4i - 2k, ও এর স্থানাঙ্ক গুলো আমরা লিখি 3i নেগেটিভ প্লাস জে প্লাস 2k। এখন বিয়োগ করব, ভেক্টরের এই টাইপে এই ফরম্যাটের বিয়োগটা খুব সহজ। কেমনে বিয়োগ করবা? আই থেকে আই এর গুলা বিয়োগ করবা, জে থেকে জে এর গুলা করবা, কে থেকে কে এর গুলা করবা। তাহলে চারটা আর মাইনাসে মাইনাসে ওইগুলো প্লাস, তাহলে 7i। জে কয়টা আছে? এখানে জে নাই, এখানে আছে মাইনাসের একটা জে। আর কে কয়টা আছে? এখানে মাইনাসের দুইটা, এখানে -4k। দেখো তো, -7i জে -4k আসছে সবার জি ভাইয়া। এবি ভেক্টরটা। আচ্ছা, এখন এটার মান চাইছে, তো এখানে জায়গা না, আমি একটু উপরে লিখতেছি এবি ভেক্টরের যে মানটা, এটা তো খুব সহজ। আমরা কি করব? এক্স আইজেক এর যে সহগগুলো আছে এগুলোর উপর বর্গ করে যোগ করে রুট ওভার নিব। 7 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট ওভার, তাহলে 49 আর 1 হলো 50 আর 16 হলো 66, তাহলে রুট ওভার 66 হচ্ছে এটার মান। তো আমরা এখানে যেটা নির্ণয় করলাম এটা হচ্ছে সরণ ভেক্টর, এবং সরণের মানকে বলা হয় দূরত্ব। প্রশ্ন এইভাবেই করতে পারে, সরণ ও দূরত্ব নির্ণয় করো, √63 একক। ঠিক আছে, তাহলে
এটাই ছিল আমাদের আজকে ভেক্টরের একদম পিক লেভেলের পড়া, যে আমরা পুরো ক্লাসটা থেকে কি কি শিখছি। আমরা প্রথমে দেখছি একটা ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা। দেন আমরা দেখছি কেন একটা রাশিকে ভেক্টর বলা হয় এবং এদেরকে কিভাবে প্রকাশ করা হয়, এদের মান কেমনে বের করতে হয়। তো যা যা শিখছো এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2015 তো সম্ভবত আসছে একই প্রশ্ন, 19 সালেও কিছু প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসছে। তাহলে দেখো তো এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা এই ধরনের প্রশ্ন আসলে ডিফেন্ড করতে পারবা কিনা। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? না ভাইয়া। না ভাই। ওকে, তো আমরা আজকে জাস্ট ভেক্টর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করলাম, তাই এখান থেকে বেশি কিছু এক্সপেক্ট করার দরকার নেই। তো এখান থেকে জাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়, আর কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ঠিক আছে। তো আগামী দিন আমরা ভেক্টর অপারেশন করব। অলরেডি আমরা এখানে একটা যোগ বিয়োগ দেখছি,